রাষ্ট্রীয়ভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো। সেখানে হেফাজতের কোনো নাম গন্ধ নেই, কোনো ছিটে ফোটাও নাই। 2009 থেকে 2024 16 বছর হিসাব করেই তো আপনি বলছেন যে 16 বছরের ফ্যাসিস্ট, তাই না? তো 16 বছরের ফ্যাসিস্ট যদি হয় তাহলে 13 সাল কি 16-র বাইরে? আপনি আওয়ামী লীগের মতো এত বড় ফ্যাসিস্ট দলকে, এত বড় প্রভাবশালী দলকে 2013-তে শাপলা চত্বরে সমাবেশ করে আপনি তাকে ব্রেক করায় দিতে পারেন, আপনি তাকে টালমাটাল অবস্থা করে দিতে পারেন তার ক্ষমতার মসনদকে, কিন্তু আপনি একটা জুলাই ঘোষণাপত্রে আপনার দাবিটা আপনি ইনক্লুড করতে পারেন না। কেন পারেন না? 2013-র শাপলা চত্বরের ম্যাসাকারের বিচার কেউ করবে না, আপনি লিখে রাখেন। ভাই 13 তো অনেক আগের ঘটনা, এটা তো 24-এর সাথে সম্পর্কিত না। অর্থাৎ ফ্যাসিস্টকে সরাইতে যে আন্দোলন, শাপলার আন্দোলন তো এইটার সাথে সম্পর্কিত না, তো এই জন্য এটা বিচার পাবে না। হ্যাঁ, হুজুররা যদি ঐক্যবদ্ধ হইতো তাহলে তো হুজুররাই ক্ষমতায় যাইতো, কিন্তু ঐক্যবদ্ধ হইল না আর ক্ষমতায় যাইতে পারলো না। এগুলা চায়ের দোকানে আলোচনা হবে কবে? নির্বাচনের পরে, তখন তার লাভ নাই। গতকাল থেকে শুরু করে এই পর্যন্ত যে প্রতিবাদ হয়েছে, যাররা পরিমাণ কোনো ফায়দা আপনি কি দেখাতে পারবেন? আলেম হিসেবে একজন ব্যক্তি অনেক বড়, কিন্তু রাজনীতির মাঠে তিনি জিরো, অথবা রাজনীতির মাঠে তিনি দুর্বল। রাজনৈতিক নেতা মানে অনেক বক্তব্যই যাইনা বুঝা ইচ্ছা করে এরপরে মিথ্যা বলা মানে প্রতারণা করা। আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি, আলেমরা কি সবসময় বঞ্চিত হবেন? হ্যাঁ, অনেকেই মনে করেন যে আলেমরা সবসময় বঞ্চিত হবেন, এবং সেটা কোনো এক ব্যাপারে না, সব ব্যাপারেই বঞ্চিত হবেন এবং বঞ্চিত হতেই থাকবেন। কি বিষয়টা অনেক জটিল না? চলেন আমরা একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে বরাবরের মতোই আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন থাকবে যে আপনারা জানেন আখলাক টিভি তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। এমনকি আখলাক টিভি বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে বিশ্ব ইজতেমায় ড্রোন বিস্ফোরণের সময় আখলাক টিভির লাইভ সেটআপ, রেকর্ডিং সেটআপ, মনিটরিং মোবাইল এবং ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই, অর্থাৎ বিশ্ব ইজতেমার পরপরই সাআদপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভিকে থামানোর জন্য আখলাক টিভির ফেসবুক থেকেই লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে ইউটিউবকে ভুল বুঝিয়ে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে দেয়, যে কারণে আখলাক টিভির চ্যানেলটি বন্ধ হয়ে যায় এবং আখলাক টিভির টোটাল কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। তাই আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে একটি নতুন ইউটিউব চ্যানেল করে। আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে, আখলাক টিভির ফেসবুক পেজ ও আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন। বন্ধুরা, আজকে যে জটিল প্রশ্ন নিয়ে আমরা বসেছি যে আলেমরা কি সবসময় বঞ্চিত হবেন, এবং আপনি যদি সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে দেখেন বা কিছু আর্টিকেল লেখা দেখেন, তাহলে আপনি দেখবেন যে সেখানে পরিষ্কার করে অনেকেই বলছেন যে আসলে আলেমরা বঞ্চিত হতেই থাকবেন, এবং সেটা শুধু এক ব্যাপারে না, সব ব্যাপারেই বঞ্চিত হতে থাকবেন। বিষয়টা অত্যন্ত জটিল। দেখেন, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কোনটা? গতকালকে রাষ্ট্রীয়ভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো। সেখানে হেফাজতের কোনো নাম গন্ধ নেই, কোনো ছিটে ফোটাও নাই। এরপরে জাতীয় মিডিয়ায় খবর করলো 1400-র উপরে মানুষ ইন্তেকাল করছে, আর ওখানে বলা হলো, অর্থাৎ ঘোষণাপত্রের অনুষ্ঠানে বলা হলো 1000। তাহলে 400 মানুষের যে ডিফারেন্সটা, অর্থাৎ কম, জাতি কোনটা বিশ্বাস করবে? আপনি কি 1000 বিশ্বাস করবেন নাকি 1400 বিশ্বাস করবেন? এই যে ব্যাপারগুলো অত্যন্ত জটিল। তো আমরা ওই ব্যাপারে গভীরে যাচ্ছি না, আমরা শুধুমাত্র আলেমদের ব্যাপারেই কথাবার্তা বলছি। দেখেন, গতকালকে এই ঘটনা হওয়ার পরে, অর্থাৎ ঘোষণাপত্র পাঠ করার পরে সবার থেকেই কিন্তু একটা প্রতিবাদ আসছে। অর্থাৎ কওমি জগতের সাথে যারা জড়িত বা কওমিদেরকে যারা ভালোবাসেন, মানে কওমি জগৎকেই বলছি, এনাদের ছোট থেকে বড়, অর্থাৎ টপ টু বটম সবাই প্রায় কিন্তু প্রতিবাদ করছেন। যারা সোশ্যাল মিডিয়াতে লিখেন সবাই প্রতিবাদ করছেন, কিন্তু এই প্রতিবাদে ফলাফল কি? আপনি দেখেন, গতকাল থেকে শুরু করে এই পর্যন্ত যে প্রতিবাদ হয়েছে, যাররা পরিমাণ কোনো ফায়দা আপনি কি দেখাতে পারবেন না। এইরকম সপ্তাহ পর সপ্তাহ না, মাসের পর মাস লিখেও এই কওমি জগতের প্রচেষ্টায় এই জুলাই ঘোষণাপত্রকে আবার কোনো পরিবর্তন করে হেফাজত ইসলামের 2013-কে এটার মধ্যে আবার ইনক্লুড করে নতুন করে আবার ঘোষণাপত্র প্রচার করা বা প্রকাশ করা, এটা কি সম্ভব হবে? ইম্পসিবল, হবে না। এখন এই যে কিছু ভাইয়েরা প্রতিবাদে ফেটে পড়ছেন, হ্যাঁ এটা তো বাস্তব, এটাই তো ঠিক আছে, কিন্তু এই প্রতিবাদের ফলাফল কি? শূন্য। এইটা আখলাক টিভি যখন অনুভব করে এবং কিছু যখন সত্য কথা বলে দেয়, তখনই অনেকের মাথা খারাপ হয়ে যায়। আপনি কোন জায়গার কে? আপনি এটা কেন বলতেছেন? হেফাজতে এত কিছু হইলো, আমরা এটা পাবো না। হ্যাঁ, আপনি পাবেন না। আপনি লিখে রাখেন, 2013-র শাপলা চত্বরের ম্যাসাকারের বিচার কেউ করবে না, আপনি লিখে রাখেন। কেউ করবে না মানে, হ্যাঁ, হেফাজত রিলেটেড যারা বা কওমি রিলেটেড যারা, তারা তো সবাই চাইবে এটা করতে, কিন্তু পাওয়ার তো তাদের হাতে না, কোনোভাবেই পাওয়ার তাদের হাতে না, এটা সম্ভব না। আপনি কি দেখেছেন যে বিডিআরের বিচারটা এত জটিল একটা ব্যাপার, সেইটাই কত ঘুরানো পেঁচানোর পরে আংশিক সামান্য সামথিং চলছে,
হচ্ছে কোনোভাবে, কিন্তু ওই রকম তো ফুললি একটা যে বিচারটা যেভাবে হওয়া উচিত হচ্ছে না। তো বিডিআরের মতো এত বড় একটা বিচার যদি ওইভাবে না হয়, যেখানে 57 জন অফিসার ইন্তেকাল করলেন, আর এখানে আপনার যে 13 ব্যাপার তো একটা ঘরানার ব্যাপার, অর্থাৎ কওমি ঘরানার ব্যাপার। এটা তো রাষ্ট্রীয়ভাবে সবাই উপলব্ধি করলেও রাষ্ট্রীয়ভাবে সবাই ওইভাবে দায় নেয় না। যেমন আমরা যদি আরও খোলাখুলি বলি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির কথাই আপনি বলেন, বিএনপি কি 13 হেফাজতের কোনো ইশতেহার ঘোষণা করেছে এবং তারা করবে বলে আপনি মনে করেন? না, করবে না। হ্যাঁ, বলবে সবাই, বিএনপি বলবে, জামায়াত ইসলামী বলবে, বা আরও বিভিন্ন জন রাজনৈতিক তর্কের খাতিরে বলবে, কিন্তু হেফাজতের বিচার কেউ করবে না। এখানে এসে আমরা একটা হিসাব আপনাদেরকে দেখাই। গতকালকে অনেকেই কিন্তু বলছেন, মানে কমেন্ট সেকশনে এসে বলছেন, আমাদের লেখার কমেন্ট সেকশনে এসে বলছেন যে ভাই 13 তো অনেক আগের ঘটনা, এটা তো 24-এর সাথে সম্পর্কিত না, অর্থাৎ ফ্যাসিস্টকে সরাইতে যে আন্দোলন, শাপলার আন্দোলন তো এইটার সাথে সম্পর্কিত না, তো এই জন্য এটা বিচার পাবে না। কি এক আজীব কথাবার্তা, কি এক ব্যাককলে কথাবার্তা, কি এক অবাঞ্ছিত কথাবার্তা। বলে কেন ভাই, আপনি তো ফ্যাসিস্ট বলছেন কবে থেকে? 2009 থেকে 2024, 16 বছর হিসাব করেই তো আপনি বলছেন যে 16 বছরের ফ্যাসিস্ট, তাই না? তো 16 বছরের ফ্যাসিস্ট যদি হয়, তাহলে 13 সাল কি 16-র বাইরে? না, এই 16 বছরের বাইরে তো 13 সাল না। তাহলে 13 সালের মেচাকাল তো তার ফ্যাসিস্ট জমানার মধ্যেই। হ্যাঁ, যদি অন্য টার্মে হইতো, যেমন আওয়ামী লীগ 1996 থেকে 2001 পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে, ওই সময় যদি হইতো, তাইলে একটা যুক্তি থাকতো যে ভাই এটা তো অন্য টার্মের, এটা তো এই টার্মের। এবং আপনি তো বলছেন না যে সে 5 বছরের ফ্যাসিস্ট, তার মানে লাস্ট 5 বছর ফ্যাসিস্ট বা লাস্ট 10 বছর ফ্যাসিস্ট, আপনি তো এইভাবে বলছেন না। আপনি যখন বলছেন 16 বছরই তারা ফ্যাসিস্ট, তো 16 বছর যদি ফ্যাসিস্ট হয়, তাহলে কোন হিসাবে আপনি 13কে বাদ দেন? মানে কি পরিমাণ অবিবেচনা, কি পরিমাণ আলেমদেরকে, ইসলামী সমাজকে অবজ্ঞা করা, এইটাকে আপনি একটু মাপতে পারছেন? হ্যাঁ, এটা আমরা মাপতে পারি বিধায় আমাদের খুব কষ্ট লাগে, বলার কোনো জায়গাও নাই, কোনো রাস্তাও নাই। বলে কেন? দেখেন, গতকালকে সবাই প্রতিবাদ করছে। কারা? কওমি ঘরানার প্রায় সবাই প্রতিবাদ করছেন। তো এই যে প্রতিবাদটা করলেন, কোনো কাজ হচ্ছে না এবং হবেও না, আপনি লিখে রাখেন। প্রশ্ন হলো তাইলে সমাধান কোথায়? অথচ সমাধান এনাদের হাতে, অর্থাৎ যারা প্রতিবাদ করছেন সমাধান এনাদের হাতেই, যারা ব্যথিত হইছেন কওমি জগতের সবাই, সমাধান এনাদের হাতেই। কিভাবে? আপনারা যদি ঐক্যবদ্ধ হন, অর্থাৎ কওমি ঘরানার সবাই যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই বিচার না করে সরকার সামনে আগাইবে, ইম্পসিবল, এটা হইতে পারে না। আপনি আওয়ামী লীগের মতো এত বড় ফ্যাসিস্ট দলকে, এত বড় প্রভাবশালী দলকে 2013-তে শাপলা চত্বরে সমাবেশ করে আপনি তাকে ব্রেক করায় দিতে পারেন, আপনি তাকে ধাক্কা খাওয়াইতে পারেন, আপনি তাকে টালমাটাল অবস্থা করে দিতে পারেন তার ক্ষমতার মসনদকে, কিন্তু আপনি একটা জুলাই ঘোষণাপত্রে আপনার দাবিটা আপনি ইনক্লুড করতে পারেন না। কেন পারেন না? তখনকার আন্দোলনটা ছিল ইমানি আন্দোলন, তখনকার আন্দোলনটা ছিল দাবি আদায়ের আন্দোলন, এবং তখনকার আন্দোলনটায় কোনো ভেজাল বা ফাঁক ফোকর ছিল না। কিন্তু আজকের আন্দোলনে আপনার ফাঁক ফোকর, আপনার ভেজাল। কিভাবে ভেজাল? সবাই ছন্নছাড়া, সবাই যে যার মতো আছে, কোনো ঐক্যবদ্ধতা নাই, কোনোভাবে দাবি আদায়ের যে একটা যৌক্তিক যে একটা বল দেখানো, এটা নাই। তো ঐক্যবদ্ধ না থাকলে কি হবে? আপনি কোনো দাবি আদায় করতে পারবেন না, এটা আপনি লিখে রাখতে পারেন। এই জন্যই যে সকল ভাইয়েরা ওই কথাটা বলছেন যে আলেমরা বঞ্চিত হবেন এবং হতেই থাকবেন, এবং এক ব্যাপারে না সব ব্যাপারেই বঞ্চিত হতে থাকবেন, এটা আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে অ্যানালাইজ করে বের করেছি যে আলেমরা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে শুধু এক ব্যাপারে না সব ব্যাপারে বঞ্চিত হবেন এবং বঞ্চিত হতেই থাকবেন। ইটস কন্টিনিউ, এটা লাগাতার চলতে থাকবে, আপনি ফিরাইতে পারবেন না। হ্যাঁ, এটাই বাস্তব। আর যদি আপনি ঐক্যবদ্ধ হন, তাহলে অবশ্যই আপনি আপনার দাবি আদায় করতে পারবেন। এটা শুধু জুলাই ঘোষণাপত্রে না, আপনি হেফাজতের 13 সালের বিচারও করাইতে পারবেন। এইটাই সম্ভব, এটা বাস্তবতা। এই কঠিন কথা কেন? দেখেন, রাজনীতির মধ্যে হলো শক্তির খেলা, রাজনীতির মধ্যে হলো বলের খেলা, রাজনীতির মধ্যে হলো ধনবল জনবলের খেলা। এখানে নীতি কথাটা হলো জাস্ট এক ধরনের প্রতারণা, অর্থাৎ যত নীতি কথা নেতারা বলে, এটার ম্যাক্সিমামটাই ফাঁকা বলি, ম্যাক্সিমামটাই প্রতারণা। এটা তো আল্লামা অলিপুরি হজরত বহু বছর আগেই বলে রাখছে যে রাজনৈতিক নেতা এটা জানে যে আমি এটা করতে পারবো না, এটা জানে যে আমি এটা করবো না, তারপরও এটা সে বলে। তার মানে রাজনৈতিক নেতা মানে অনেক বক্তব্যই যাই না বুঝা ইচ্ছা করে এরপরে মিথ্যা বলা, মানে প্রতারণা করা। তো রাজনৈতিক যে বক্তব্য, রাজনৈতিক যে বুলি, রাজনৈতিক যে নীতি কথা, এগুলি হলো জাস্ট লোক দেখানো একটা ব্যাপার। আর রাজনৈতিক আসল হিসাবটা হলো শক্তির মধ্যে, ঐক্যবদ্ধতার মধ্যে, কৌশলের মধ্যে, ধনবল জনবলের মধ্যে। এই বিষয়গুলো থেকে আলেমরা অনেকটাই দূরে থাকেন বিধায় আলেমরা বঞ্চিত হবেন। আর সবচেয়ে বড় যে মূল পয়েন্ট বা বুলেট পয়েন্ট, সেটা হলো এটা যে আলেমরা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ না হবেন, ততদিন পর্যন্ত বঞ্চিত হতেই থাকবেন, হতেই থাকবেন। কিন্তু মাইক সামনে পাইলে অনেকেই লম্বা বক্তব্য দিতে পারেন, আবেগে বক্তব্য দিতে পারেন, জোশে বক্তব্য দিতে পারেন, কিন্তু ওই বক্তব্যটা কিভাবে অ্যাপ্লাই হবে এই জ্ঞান ওনার কাছে নাই, এবং এই চেষ্টা প্রচেষ্টাও ওনার কাছে নাই, এই চিন্তা চেতনাও ওনার কাছে নাই। তো আপনি ওনার কাছ থেকে সলিউশন পাবেন কিভাবে?
হ্যাঁ, ওনার কাছ থেকে আপনি বক্তব্যই পাইতে পারেন। যেভাবে করে রাজনৈতিক অনেক নেতারাই অনেক মিথ্যা বক্তব্য দেয়, ওইভাবে করে আপনি আলেম ওলামাদেরও মানে অনাকাঙ্ক্ষিত হলেও সত্য মানে বলতে হয়, বাস্তব কথা এটাই যে অনেকেরই আপনি এমন বক্তব্য পাবেন যেটা শুধু বক্তব্যতেই আপনাকে শান্ত থাকতে হবে বা বক্তব্য শুনেই আপনাকে আত্মতৃপ্তির ঢেকুর তুলতে হবে। দ্যাটস এনাফ, বাস এটাই শেষ। এর বাইরে আপনি আর কিছু আশা করতে পারেন না। এবার আমরা এই প্রসঙ্গে শেষ কথা বলতে যাচ্ছি এটা বলে যে দেখুন, ওলামায়ে কেরাম এখন যে কন্ডিশনে আছে, আমরা কিন্তু আশায় ছিলাম যে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, হবে, আমরা এখনো আশা ছাড়ি নাই, মানে আমরা কিন্তু জাস্ট ফলাফল তুলে ধরছি। কিভাবে দেখেন, যদি আপনি গতকালকে যদি আপনি সব দল ঐক্যবদ্ধ থাকতেন আলেমরা, তাহলে কিন্তু এই জুলাই ঘোষণাপত্রে কোনো অবস্থাতেই হেফাজতের বিচার বাদ দেওয়া এটা ইম্পসিবল, এটা সম্ভব ছিল না, এটা তারা পারতো না। তো যখন আপনারা ছন্ন ছাড়া তখন এটা হইলো, এইভাবে করে সবটাই হবে। তো এখন সামনে যে নির্বাচন আসতে যাইতেছে, ওনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হইবে বলে এমন এখনো পর্যন্ত কোনো সিকিউরিটি বা কোনো কমিটমেন্ট অথবা কোনো অর্গানাইজেশন কোনো কাজ করতেছে যে সবাই মিলে ঐক্যবদ্ধ হইতেছে এমন না। ওই একটু গেলেন মঞ্চে বসলেন, ঐক্য হইতেছে হইবে এরকম একটা বুলি বাণী শুনাইলেন, এইভাবেই চলতেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে যেটা হবে সেটাও আমরা অগ্রিম বলে দেই। দেখেন, দলছুট নেতা, সে ফর এক্সাম্পল বিএনপি থেকে যদি কোনো নেতা দলছুট হয়ে যায়, দল ত্যাগ করে, উদাহরণ হিসেবে বলছি, অন্য কোনো দলে চলে যায়, আপনি কি মনে করেন সেখানে গিয়ে তার বিএনপির মতো মূল্যায়ন হবে? হবে না। সেখানে গিয়ে দলছুট নেতা হিসেবে কিছু একটু মূল্যায়ন পাবেই। আর যদিও ধরেন সর্বোচ্চ মূল্যায়নে সেখানে পাইলেও বিএনপি যে একটা শক্তি, মানে বিরাট একটা শক্তি, এইটার সাথে থাকলে উনি যেভাবে শক্তিশালী হইতেন ওইভাবে শক্তিশালী কিন্তু ওই দলছুট নেতা থাকছেন না। এটা একটা উদাহরণ। ঠিক এইভাবে করে স্বতন্ত্র প্রার্থী যারা, সে যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক, সে দলের সাথে প্রার্থীরা যেভাবে শক্তিশালী হয়, স্বতন্ত্র প্রার্থীরা ওইভাবে শক্তিশালী হয় না। এটা আপনি লিখে রাখতে পারেন। তো এই যে দলছুট প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী, এরা যেমন দলের সাথে প্রার্থীর মতো শক্তিশালী হয় না, ঠিক এইভাবে করেই আলেম ওলামারা এই যে এখন যেভাবে আলাদা আলাদা আছে দলে, অনেকেই বলবেন যে ভাই আপনি কি জানেন না আলাদা আলাদা সবাই তো দল, খেলাফত মজলিস দুইটা দল, ইসলামী আন্দোলন একটা দল, জামায়াত ইসলামী দল বা অন্যান্য যে দলগুলো আছে, ইসলামী ঐক্যজোট দল, নিজাম ইসলাম পার্টি দল, জমিয়ত ওলামা ইসলাম দল, তো সবই তো দল। হ্যাঁ, দল ওইটা হলো স্বতন্ত্র প্রার্থীর মতো দল, মানে ছোট দল। ওইটা হলো দলছুট নেতাদের মতো দল, তার মানে ছোট দল, ছোট নেতা, ছোট পরিসরে। এখন আলেম হিসেবে একজন ব্যক্তি অনেক বড়, কিন্তু রাজনীতির মাঠে তিনি জিরো অথবা রাজনীতির মাঠে তিনি দুর্বল। এটা তো আপনাকে মানতে হবে ভাই। আপনি যদি মসজিদ মাদ্রাসার সম্মান বা মাহফিলের সম্মান বা দাওয়াতি মজলিসের সম্মান বা আপনার মাদ্রাসার সম্মান, ওইটাকে যদি আপনি রাজনীতির মাঠে আনেন, আইনা দেখেন কতটুকু মিলাইতে পারেন, দেখেন যা ভালো মনে করেন। আর আমরা তো মনে করেন যে কথা বলার কারণে কথা বলতে হয়, এই জন্য আমরা বলি এবং অ্যানালাইজ করে যে জিনিসগুলো পাই সেটা বিবেকের তাড়নায় বলতে হয়, না হলে তো প্রতারক হয়ে যাব, বলতে তো হবেই। ওই জন্য ছিটে ফোটা বলি। নর্মালি এই বিষয়গুলো আমাদের চাইতে ওনারা কম বুঝেন না, ভালোই বুঝেন, কিন্তু এরপরও কেন ঐক্যবদ্ধ হন না এটা আমরা বুঝি না। কিন্তু হিসাব এটা যে আলেম ওলামারা অর্থাৎ ইসলামী সকল দল যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এনাদের পরিণতি হবে দলছুট নেতাদের মতো অথবা স্বতন্ত্র প্রার্থীর মতো। তার মানে দুর্বলই থাকবে। ঐক্যবদ্ধ দলের সাথে, বড় দলের সাথে থাকার যে বেনিফিট বা লাভ বা শক্তি, ওইটা ওনারা কখনো দেখাইতে পারবেন না। আর যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হইতেন, তাহলে জুলাই ঘোষণাপত্রেও হেফাজতের শাপলার বিষয়টা অবশ্যই ইনক্লুড থাকতো, অবশ্যই যুক্ত থাকতো। এটাকে বাদ দিতে তারা পারতো না। এজন্য আমরা সবার লেখা দেখি এবং সকলের আবেগটাকে বুঝি এবং সকলের কর্মকাণ্ডগুলোকে দেখি, যে কারণে আফসোস করে বলতে হয় ভাই, ফলাফল কি আখেরে বা দিন শেষে ফলাফল ওইটাই যে আলেমরা কিছুই পাইতে যাইতেছে না, কিছুই পাবে না। হ্যাঁ, বলা থাকবে কিন্তু দাবি আদায় হবে না। তো দাবি আদায় যদি না হয় তাহলে বলে আর লাভ কি? হিসাব কিন্তু এইটাই। তখন তো গিয়ে ওনাদের কথার বাস্তবায়নই দেখতে হবে যে ভাই আলেমরা কখনো কিছু পাবে না, এইভাবে করে বঞ্চিত হবে এবং বঞ্চিত হতেই থাকবেন। কেন? ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। আজকের আলোচনা শেষ পর্যায়ে আমরা সকলকে আবেদন করব, চলুন দলমত নির্বিশেষে সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা ঝাঁপায়া পড়ি, চেষ্টা করি, অন্তত কওমি ঘরানা হলেও। অনেকেই প্রশ্ন তুলছেন যে জামায়াত ইসলামের ব্যাপার প্রশ্ন আছে বা অন্যান্য ব্যাপার আছে, আমরা সেদিকে না হয় নাই গেলাম, অন্তত কওমি ঘরানা সবাই এক হোক, অন্তত নির্বাচনের কারণে এক হোক। তাও যদি না হয় তাহলে তো আর আমাদের তার কিছু করার নাই, আমরা তো নিরাশ হয়ে আমাদের থাকতে হবে। তবে আমাদের ডিফারেন্সটা কোন জায়গায়, মানে আম জনতার ব্যাপারটা আর আমাদের ব্যাপারটা কোন জায়গায়, আমরা বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি, সময় দেই, অ্যানালাইজ করি, যে কারণে আমরা বিষয়গুলোকে আগেই বুঝতে পারি এইটা ঘটতে যাইতেছে, সম্ভাবনা এমনই। এই কারণে আমরা দুই চার কথা বলে ফেলি। আর পাবলিক দেখবে ঘটার পরে, নির্বাচনের পরে দেখবে, তখন গিয়া বলবে অনেকে, হ্যাঁ হুজুররা যদি ঐক্যবদ্ধ হইতো তাহলে তো হুজুররাই ক্ষমতায় যাইতো, কিন্তু ঐক্যবদ্ধ হইল না আর ক্ষমতায় যাইতে পারলো না। এগুলা চায়ের দোকানে আলোচনা হবে কবে? নির্বাচনের পরে। তখন তার লাভ নাই। আর এখন আমরা যে কথাবার্তাগুলো বলছি, এই কথাগুলো যদি ওনাদের হাউজে আলোচনা হয়, অর্থাৎ কেন্দ্রীয় হাউজে আলোচনা হয়, এবং ওনারা যদি জাতির প্রতি দয়া করে
আমি আবারও বলছি, আই রিপিট, জাতির প্রতি যদি ইসলামী দলগুলোর নেতারা দয়া করে, জাতির প্রতি দয়া করে যদি ওনারা ঐক্যবদ্ধ হন, তাহলে ওনাদেরও লাভ আছে, ইসলামও কায়েম হবে, মানুষও তার অধিকার পাবে, এবং রাজনীতির মধ্য থেকে যতটুকু সম্ভব মানুষের অধিকার আদায় করে নেওয়া, ইসলামের অধিকার আদায় করে নেওয়া, কিছুটা হলেও আমরা ভালোর দিকে যাইতে পারবো আশা করা যায়। আর যদি এইভাবে থাকে তাহলে এ দিয়ে ইসলামের তেমন কোনো ফায়দা হবে না। 2-4-5 ব্যক্তির কিছু সিট হবে, ব্যক্তিগত কিছু ফায়দা হবে, ওইটা দিয়ে ইসলামের কোনো ফায়দা হয়ও না আর হবেও না। ওইটা নিয়ে আমাদের অত আশা করারও দরকার নাই, আর গুণীজনরা ওইটা নিয়ে আশা করেও না। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সকল আলেমদেরকে অন্তত নির্বাচনের জন্য হইলেও ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।